আপনাদের স্বাগত জানাই আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। ছোট্ট বিশ্লেষণ। সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসছে, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বেরিয়েছে। কনভারসেশন টেপ করে কেউ হয়তো লিক করে দিয়েছেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন কর্মকর্তা, তিনি কয়েকজন ফিমেল জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলেন এবং সেই কথার যে বক্তব্য, মূল নির্যাস যদি আমরা দেখি সেখানে আছে যে জামাত তাদের খানিকটা গুরুত্বকে আছে, জামায়াত ইসলামী। নির্যাসটা এরকম যে বাংলাদেশের দিক থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কি স্বার্থ বাংলাদেশের আছে, এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর অত্যন্ত শক্তিমান দেশ হিসেবেই নয়, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, মেধার দিক থেকে, টেকনোলজির দিক থেকে বাংলাদেশের স্বার্থের বিবেচনায় কিন্তু যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে। আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটাও যুক্তরাষ্ট্র প্রায় সবার শীর্ষে। আমাদের এখানে যে রেমিটেন্স আছে মধ্যপ্রাচ্যের পরে, সেটাও যুক্তরাষ্ট্র থেকে। সিঙ্গেল কান্ট্রি হিসেবে একসময় যুক্তরাষ্ট্র প্রায় 1-2 নাম্বারও ছিল অনেক দিন। আমাদের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় যে দেশের বাইরে, অনেকেই দেশে থাকতে এখন চায় না, কোথায় যেতে চাও, সবাই বলবে একটাকে যুক্তরাষ্ট্র। ছেলেমেয়েরা লেখাপড়া করতে যেতে চায়, কোথায় যেতে চায়, যুক্তরাষ্ট্র। তো সেই অর্থে যুক্তরাষ্ট্রের অনেক রকমের প্রভাব বিস্তার করবার সুযোগ আছে, যেহেতু আমার অনেক বেশি স্বার্থ তার দিকে আছে, তার কাছে আছে। আর অন্য দিক থেকে জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং নানা দিক থেকে যুক্তরাষ্ট্রের বেশ খানিকটা স্বার্থ হয়তো এখানে আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেটা বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, বা এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ভারত, এই অঞ্চলে তার যে প্রভাব বা তার যে গ্লোবাল প্ল্যাটফর্মে বা গ্লোবাল স্টেজে একটা ভূমিকা রাখবার চেষ্টা, সেখানে অনেক কিছু ব্যালেন্স করবার জন্য। কিংবা আমরা যদি মিয়ানমারের প্রসঙ্গটা আনি বা যুক্তরাষ্ট্রের বার্মাকে বিবেচনা নিতে চাই, এইসব রাজ্যে ভারসাম্য বজায় রাখা বা তার স্বার্থ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলি, তার স্বার্থ সংরক্ষণ করবার জন্য বাংলাদেশের মতো দেশকে যুক্তরাষ্ট্র তার বলয়ের মধ্যে রাখতে চাইবে, খুব স্বাভাবিক। এবং তাতে কোনো দোষের কিছু আমি দেখি না। প্রত্যেকেই তার স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখবে, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে, ভারত, চীন, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এটাকে অনেকেই দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। প্রথম কথা, আমার কাছে মনে হচ্ছে যে এই সংলাপের বা এই আলোচনার খবরটি বাইরে যাওয়াটা যে বা যিনি করে থাকুন না কেন, তিনি ঠিক করেনি। এটা ইথিক্যাল হয়নি আমি মনে করি। যে কোনো ডিপ্লোম্যাটরা সবসময় বিভিন্ন দেশের যেখানে তারা কাজে যান, সেখানকার মানুষদের সঙ্গে তারা কথা বলেন, দেশটাকে বুঝতে চান, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন। এই কথাগুলো বাইরে না গেলেই ভালো হতো। একজন ডিপ্লোম্যাটের বক্তব্য দিয়ে এটা বোঝার কোনো দরকার নেই যে তারা জামাতের প্রতি সফট কিনা বা অন্য কোনো দলের প্রতি সফট কিনা। একটা বড় দুর্বলতা আমি নানা জায়গায় বহুবার আলোচনা করেছি যে বিগত সরকার তো বটেই বা আওয়ামী লীগ তো বটেই, বিএনপিকেও আমি দেখেছি বা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই পশ্চিমা দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যাদের সঙ্গে আমাদের স্বার্থ অনেক বেশি, তাদের সঙ্গে খুব একটা কমফোর্টেবল না। এটা আমি লক্ষ্য করেছি। এবং স্বাধীনতার মধ্য দিয়ে যে বামপন্থার উত্থান, বামধারার রাজনীতি বা বাম চেতনা, এবং আমাদের একটা বড় অংশ বুদ্ধিজীবীদের যারা তখন সোভিয়েত রাশিয়াতে লেখাপড়া করেছেন, তার একটা প্রভাব আমাদের এখানে সবসময় ছিল। এবং আমাদের রাজনৈতিক দলগুলো প্রধানত ভারত এবং পাকিস্তান কেন্দ্রিক এই ধারার মধ্যে আবদ্ধ থেকেছেন। সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরে বা তারও খানিকটা বেশি, কয়েক দশক ধরেও বলতে পারি, চীনের একটা প্রভাব আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আছে। তারা একটু কমফোর্টেবল বেশি চীনের সঙ্গে। হয়তো যেহেতু দুই পক্ষের মধ্যে কমিউনিকেশনের জন্য দুপক্ষেরই ভাষাগত একটা সীমাবদ্ধতা বা দুর্বলতা আছে, সে কারণে দুই পক্ষই হয়তো কমফোর্ট ফিল করে, এটা একটা হতে পারে। তো যে কথা বলছিলাম, যে কথা ঠিক, আপনি যখন কারোর সঙ্গে সম্পর্ক করবার ব্যাপারে ঔদার্য প্রকাশ করতে পারবেন না বা আপনি খোলামেলা হতে পারবেন না, আপনি আপনার চাওয়াটা প্রতিপক্ষের বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে যখন কনভিন্স করতে পারবেন না বা তার সঙ্গে যথাযথভাবে নেগোশিয়েট করতে পারবেন না, তখন মনে হবে আপনি ভিকটিম বা ভালনারেবল বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আমি আমাদের রাজনৈতিক পক্ষগুলো এটাই দেখি। এবং রাজনৈতিক দলগুলোর আরেকটা বড় দুর্বলতা, আওয়ামী লীগ তো আমরা দেখেছি খোলামেলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে, কাজেই আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সহানুভূতি পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি খোলামেলা কথাবার্তা না বললেও
বিএনপির একটাই সেটকে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল সকল দেশের সঙ্গে আলোচনা করতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবার জন্য যে টিম যাচ্ছে সেই একই টিম যাচ্ছে চীনের সঙ্গে আলোচনা করতে, সেই একই টিম আলোচনা করছে ভারতের সঙ্গে, সেই একই টিম আলোচনা করছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। এবং আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের কে কোন দেশি, মানে প্রো ইন্ডিয়ান, কে প্রো চাইনিজ, কে প্রো পাকিস্তানি, এটা কিন্তু পরিষ্কার। তো কোনো দূতাবাস বা কোনো ডিপ্লোম্যাট তারা যদি বোঝেন যে এই রাজনীতিবিদ তার প্রতিপক্ষ দেশের প্রতি তার ভালোবাসা বা অনুরাগ আছে, তিনি কি তার সঙ্গে খোলামেলা কথাবার্তা বলবেন? কোনো কারণ নেই। এইসব নানা বিবেচনা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে কমিউনিকেশন বড় দলগুলোর সঙ্গে গ্যাপ, সেই জায়গাটা জামাত বা জামাতের যে ছোট ছোট উইং ছিল, আউটলেট আমি বলি, অন্যান্য পার্টি, এবি পার্টি, আমরা বহু ডিপ্লোম্যাটের সঙ্গে আলোচনা করবার সময় শুনেছি তারা এবি পার্টি এই ছোট্ট দলের নেতারা যখন তাদের সঙ্গে কথা বলেছেন তারা খুব কমফোর্ট ফিল করেছেন। ওরা অনেকে স্মার্ট, ওরা চমৎকার ইংরেজিতে কথা বলে, ওরা চোখের দিকে তাকিয়ে কথা বলে, ওদের রিসার্চ করা থাকে যখন আলোচনা করে। বড় দলগুলো অত গুরুত্ব দেয় না, একটা জমিদারি ভাব, কখনো ডানে তাকায়, কখনো পায়ে তাকায়, কখনো ফোন টেপে, আই কন্ট্যাক্ট করে না, কোনো ব্যাকগ্রাউন্ড রিসার্চ থাকে না কথা বলবার সময়। একটা ইস্যুতে কথা বলতে গেলে অন্য আরেকটা ইস্যুতে কথা বলে। আমি বোধহয় এর আগে একবার বলেছিলাম যে অভ্যুত্থানের পরে একজন মার্কিন ডিপ্লোম্যাট একটা টিম নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। তো তিনি আমাকে, ওই ডিপ্লোম্যাট আমাকে ব্যাখ্যা করছিলেন যে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে তার কী কী অভিজ্ঞতা হচ্ছে। কোনো একজন উপদেষ্টা 1 ঘন্টা কোনো কথাই বলেননি, পরে যে বিষয় নিয়ে কথা বললেন তার সঙ্গে গেছেন হয়তো এক বিষয় নিয়ে কথা বলতে, তিনি খেলাধুলা নিয়ে আলোচনা করেছেন। আরেকজন উপদেষ্টা তার সঙ্গে হেলথ নিয়ে কথা বলতে গেছেন, তিনি কোথায় স্ট্রাইক হচ্ছে, কি হচ্ছে সেই সমস্যা তুলে ধরছেন। আরেকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে গেছেন আইন বিষয় নিয়ে, তিনি সেই বিষয় নিয়ে কথা না বলে কিছুক্ষণ হাই হ্যালো করবার পরে বললেন যে তোমাদের দেশে যারা আছে অবৈধ তাদেরকে বৈধ করে দাও। এই হচ্ছে ধরন আসলে আমাদের নেগোশিয়েট করবার বা কমিউনিকেট করবার ধরন। তো এই ধরনটা রাজনীতিবিদদের মধ্যে আছে, তারা এইসব বিষয় নিয়ে খুব একটা কেয়ার করেন না। তাদের ওই যে জমিদারি ভাব আছে, তার একটা হয়তো প্রভাব অনেক মহলের উপরই পড়তে পারে। তো যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোম্যাটের কথা, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিকা শাই তিনি বলেছেন যে আমরা কোনো দলের পক্ষে না, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না। এটা যুক্তরাষ্ট্রে সবসময় কথা বলে থাকে। কিন্তু এই যে কথাটা, এটাকে যদি আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই কমিউনিটির সঙ্গে কাজের সূত্রে সম্পর্ক আছে, এটা যুক্তরাষ্ট্রের কথা বলে লাভ নেই। আমার ধারণা 2-1টা ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিলে সবাই করিডোরে এই বিষয় নিয়ে আলোচনা করে। এরা কেন অন্যদের চাইতে বিবেচনার দাবি রাখে না? এদেরকে কেন বিবেচনা করা হবে না? এই শক্তিটাকে তারা বুঝুক না বুঝুক, সবসময় যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো সব সিদ্ধান্ত যৌক্তিক নিয়েছে, ন্যায়সঙ্গত নিয়েছে, অনেক সিদ্ধান্ত তাদের ব্যাকফায়ার করেছে, সেটা ঠিক। কিন্তু বুঝতে হবে যতই ব্যাকফায়ার করুক না কেন, যত জায়গায় তারা পরাস্ত হোক না কেন, তাদের সাফল্যটা অনেক অনেক বেশি, পৃথিবীর অনেক দেশ থেকে তারা এগিয়ে। আমাদের এটা বুঝতে হবে। আমরা যদি এটা না বুঝতে চাই আমরা সামনের দিকে এগোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু যুক্তরাষ্ট্রের কথা বলি কেন, যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিপক্ষ চায়না কি ভাবছে আমরা কি একবার চিন্তা করে দেখেছি? চায়না কি বলে, চাইনিজ কূটনীতিকরা এখানে কি বলেন? ওই একই সুরে কথা বলেন কিন্তু তারাও। কারণ মাথায় রাখতে হবে চায়নার আবার ডিপেন্ডেন্সি এই আমাদের মতো দেশে বা পাকিস্তানের উপরে অনেকখানি। চায়না, পাকিস্তান, টার্কি আবার তাদের মধ্যে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে। আবার পাকিস্তান ও চায়নার উপর নির্ভরশীল। সব মিলিয়ে এবং পাকিস্তানের যে জয় জয়কার এখন ভাব বাংলাদেশে, সেখানে নিশ্চয়ই তারা কাকে চাইবে, কোন রাজনৈতিক দলকে, এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নেই। 2-1টি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাদ দিলে, নর্ডিক কান্ট্রি বাদ দিলে, ইউরোপীয় দেশগুলো মোটামুটি ওই একই সুরে কথা বলে। এটা শুধু ঢাকায় বলে ডিপ্লোম্যাটরা তা না, আপনি যদি ওইসব দেশের রাজধানীগুলোতে যান, ক্যাপিটালগুলোতে যান, ওই একই সুরে তারা কথা বলে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ না করে, এটা হয়তো ট্যাকটিক্যালি হয়তো তারা অন্যকে বুঝবার জন্য, কাউন্টার পার্ট যাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে বুঝবার জন্য বলে থাকতে পারেন, কৌশল হিসেবে হতে পারে। কাজেই এটা দোষারোপ করে কোনো লাভ নেই। এবং আজকে যারা দোষারোপ করছেন মনে রাখতে হবে যে তারা কিন্তু শেখ হাসিনার শাসনামলে যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপরে স্যাংশন দেয়, যখন ভিসা রেস্ট্রিকশন পলিসি দেয়, তখন কিন্তু তারা খুব খুশি হয়েছিলেন। তো সেদিন যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা একটা অবস্থান নিতে পারে, আজকে এই অভ্যন্তরীণ বিষয়ে তাদের একটা পজিশন যদি তারা নেয়, বা তারা যদি মনে করে যে এরা ক্ষমতায় আসলে আমাদের জন্য ভালো হবে, আমি তো কোনো দোষের কিছু দেখি না।
এখন এই কথা বলার কারণে আমাকে আপনি দালালও বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই স্বাভাবিক। বাট আমি মনে করি যে এতটা ইরেশনাল হয়তো এই দেশগুলো নয়, হবে না, যেহেতু আমি মনে করি যে শক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে সেই শক্তি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু না। নিঃসন্দেহে তাদের অনেক পজিটিভ দিক আছে, অন্য অনেক দলের চেয়ে অনেক দিকে তারা এগিয়ে, কিন্তু তাদের মধ্যে হিপোক্রেসি অনেক অনেক বেশি। তারা কাগজে কলমে কথা বলে একটা, কাজ করে আরেকটা। ইতিহাসে কখনোই তারা রাইট ট্র্যাকে ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যুক্তরাষ্ট্রের পজিশনটা অত্যন্ত পরিষ্কার। সেটা ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত, তিনি ঢাকায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি তার শুনানি যেটা হয়েছিল সিনেটে তার কনফার্মেশনের জন্য, সেখানে বলেছেন তারা একটা ভালো নির্বাচন দেখতে চায় এবং দশকের মধ্যে সেরা নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। এটা কোনো আদেশ নির্দেশ বা এটা কোনো চাপিয়ে দেওয়া কিছু না, এটা তার আকাঙ্ক্ষা। কারণ একটা দেশ যখন স্টেবল হয় পলিটিক্যালি, সেই দেশের সঙ্গে তাদের কাজ করতে সুবিধা হয়। আর তাদের যেহেতু এখানে অনেক স্টেক আছে, এবং একটা কথা পরিষ্কার বলেছেন যে চীনের যে প্রভাব বাংলাদেশে, সেটা মোকাবেলা করা তার একটা বড় কাজ। এবং এটা তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সরকারকে, সিভিল সোসাইটিকে, সবাইকে বোঝাবার চেষ্টা করবেন। চীনের প্রভাব বুঝতে হলে আপনি বাজারে গিয়ে চালের দাম বাড়লো, ডালের দাম কমলো, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না। এই প্রভাব হচ্ছে এক ধরনের সর্বগ্রাস, এবং এই প্রভাব আসলে বুঝতে হলে আমাদের নিরাপত্তার ইস্যুগুলো বুঝতে হবে, আমাদের সামরিক ইস্যুগুলো বুঝতে হবে, রাজনৈতিক অর্থনৈতিক নানা যে বিষয় আসা আছে সেগুলো বুঝতে হবে। কাজে এই জায়গায় চীন হয়তো অবকাঠামোগত নানা ক্ষেত্রে সহায়তা দিয়ে একভাবে তার প্রভাব বলয় বাড়াবার চেষ্টা করছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা জানি যে রাজনীতিতেও তারা একসময় বলা হতো যে রাজনৈতিক বিষয়ে তারা ইন্টারফেয়ার করে না, এখন কিন্তু তারা তাদের প্রভাব বলয় বাংলাদেশের রাজনীতিতে নানাভাবে বিস্তার করবার চেষ্টা করছে, গণমাধ্যমে, সিভিল সোসাইটির মধ্যে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের পেনিট্রেশন আছে। তো যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই এটা একটা কনসার্ন, এবং সেই কনসার্ন সে ব্যক্ত করতেই পারে। এমনকি ভারতও সেটা করতে পারে, পাকিস্তানও করতে পারে, অন্যরাও করতে পারে, এর মধ্যে দোষের কিছু নাই। এখন যদি সে বলে যে ঠিক আছে, আমি তোমার এই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করলাম না, আমি তোমার প্রোডাক্ট কিনবো না, আমি তোমার ছেলে মেয়েদের আনবো না। এখন তো এই যে আপনার ভিসা বন্ডের ইস্যু একটা, তারপর ভিসা দেওয়ার ব্যাপারে অনেক সতর্কতা, নানাভাবেই সে চাপ সৃষ্টি করতে পারে। আপনি কি সেই চাপ হজম করতে পারবেন? কাজে বৈরিতা না বন্ধুত্ব, এটা আসলে ঠিক করতে হবে। আপনি নিরপেক্ষতার নামে এখন আসলে একটা অবস্থা নিয়ে থাকতে পারবেন না। মূল কথা হচ্ছে যে আপনি আপনার স্বার্থ যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন এবং স্বার্থ অনুযায়ী এগুতে চান, তাহলে সেভাবে আপনি প্রত্যেকটা দেশের সঙ্গে ডিল করবেন। যে আমি মনে করি এটা অত্যন্ত পরিষ্কার যে প্রত্যেকটা দেশ যে কথাই বলুক না কেন, ঘুরে ফিরে তারা চায় একটা স্থিতিশীল দেশ, রাজনৈতিক অর্থনৈতিকভাবে, এবং একটা স্থিতিশীল দেশের সঙ্গেই আসলে তাদের কাজ করতে সুবিধা হয়। আর আমরা যদি নিজেরা সেই জায়গায় না যাই, তাহলে নানা অপশক্তি যেভাবে এখন আমাদের রাজনীতির সঙ্গে, নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে, আমরা দর্শক হয়ে থাকতে পারবো এবং আমরা তাদের খেলার দাবার গুটি হয়ে যেতে পারবো। এর বেশি কিছু অর্জন করা আমাদের সম্ভব হবে না আমাদের পক্ষে। আর আমার মূল কথা, যেখানে আমাদের বড় স্বার্থ আছে, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক। এবং নির্মম মৃত্যু, যে কোনো মৃত্যুই নির্মম, কিন্তু সেই মৃত্যুটি যখন অস্বাভাবিক হয়, আত্মহনন হয় এবং কোনো দুর্ঘটনা ঘটে, এবং সেই মৃত্যুর সঙ্গে যখন কোনো অসহায় নারীর জীবন, তার বেঁচে থাকার সংগ্রাম, লড়াই এবং ব্যর্থতা থাকে, এবং সেই মৃত্যুর সঙ্গে যখন একের অবোধ শিশু তার বেঁচে থাকার আরতি, বেঁচে থাকার অধিকার, সেটি বিলুপ্ত হয়ে যায়, তখন পুরো জাতির বিবেককে যেভাবে নাড়া দেয়। একটি মৃত্যু কখনো কখনো একটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঠিক তদ্রূপ সাম্প্রতিক সময় বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল বাগেরহাট, সেই বাগেরহাটের একটি উপজেলা পর্যায়ের সাধারণ একজন আওয়ামী লীগের যে ছাত্র শাখা, ছাত্রলীগের একজন কর্মী, তার নাম সাদ্দাম। সম্ভবত সে উপজেলা বা কোনো ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের একজন সভাপতি। আবার বলছি, উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পর্যায়ের একজন সভাপতি। এই সকল পদে যারা থাকে গ্রাম অঞ্চলে,
সেটা ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, শিবির হোক, এরা সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অনেক ক্ষেত্রে দরিদ্র পরিবারের সন্তান হয়। কারো বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকে, বেপরোয়া জীবনযাপনের অভিযোগ থাকে, এটা সত্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষ হিসেবে এরকম একজন কর্মী, যে কোনো রাজনৈতিক দলের কর্মী, তারা যদি সত্যিকার অর্থে সন্ত্রাসী হয়ে ওঠে, খারাপ হয়ে ওঠে, তার দায় দায়িত্ব রাষ্ট্রের, সমাজের, আপনার আমার সকলের। আমাদের চোখের সামনে একটা গ্রামের সাধারণ পরিবারের সন্তান যখন অপ্রতিরোধ্য হয়ে ওঠে, হঠাৎ করে তার উপর সকল ক্রোধ, ক্ষোভ এগুলো ঝেড়ে আমরা আমাদের দায় এড়াতে পারি না। সাদ্দামের ক্ষেত্রে রাষ্ট্র কি আচরণ করেছে, আইন কি কাণ্ড করেছে, সমাজ কি দায়িত্ব পালন করেছে, সেগুলো নিয়ে বিচার করার সময় এখন নেই। সাদ্দামের স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তার শিশু সন্তানটি 3 মাস বা এরকম হবে বয়স, তাকেও মেরেছেন। কি নির্মম একটা পরিস্থিতি তৈরি হলে এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটতে পারে, তার কিছু দৃশ্য আমি বর্ণনা করছি। সাদ্দাম বয়সে কত হবে? 30, 32 এরকম বয়সী। আর তার স্ত্রীর বয়স কত হবে? 25, 26 এই বয়সী। আর তার সন্তানটি যদি 3 মাসের হয়, তাহলে একটা রসায়ন মেলানোর চেষ্টা করুন। আজ 1টি বছর ধরে সাদ্দাম জেলখানাতে, জামিন হচ্ছে না। জামিন হচ্ছে না, কোর্ট কাছারিতে দৌড়ানোর মতো তার টাকা নেই, কারোর কাছ থেকে সাহায্য নেই, সহানুভূতি নেই, ঘরে চাল নেই, ডাল নেই। পরিবারে যারা 2-4 জন লোকজন ছিল তারাও পলাতক আওয়ামী লীগ করার কারণে, আর ছাত্রলীগ করার কারণে সে গ্রেপ্তার। এই রমণী একা চলছে। তাকে পথে ঘাটে লাঞ্ছিত হতে হচ্ছে তার যৌবনের জন্য, তার রূপের জন্য। আমি জানি না, ইপটিজিং যেটিকে বলা হয়। তাকে ভীত সন্ত্রস্ত হতে হচ্ছে হয়তো, যে আমি খাবো কি, পরবো কি। তার যদি এই সাদ্দামের সাথে প্রেম ঘটিত কোনো বিয়ে হয়, তাহলে তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে যে এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলো, আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। সাদ্দামের পরিবার পরিজন যদি এই সময়টাতে সাদ্দামের কারণে দুর্ভোগ দুর্দশার শিকার হয়, তাদেরও ক্ষোভ গিয়ে পড়েছে সাদ্দামের উপর এবং এই মহিলাটার উপর। ফলে নিদারুণ এক অন্তর্জ্বালা, মর্মবেদনা প্রত্যেকটি মুহূর্তে এই মেয়েটিকে ধাওয়া করেছে। এবং সেই মর্ম যন্ত্রণায় পড়ে সে কখনো কেঁদেছে, কখনো চিৎকার করেছে। সে এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে, ফাঁসিতে ঝুলার আগে বহুবার চিন্তা করেছে এই কাজটি করা তার ঠিক হবে। সে তার প্রিয়জনের কথা চিন্তা করেছে, আবার কেঁদেছে। সে তার সন্তানের কথা চিন্তা করেছে, আবার কেঁদেছে। সে একা মরতে পারেনি, তাকে শক্ত করতে হয়েছে মন, যে আমি যদি মরে যাই আমার এই শিশু সন্তানটিকে শিয়াল এবং কুকুরে খাবে, তার চেয়ে ওর মরে যাওয়া ভালো। অথবা আমি যদি এই অবস্থাতে বেঁচে থাকি এই সমাজে, আমাকেও শিয়াল কুকুরের খাবে, আমার মাংসপেশি, আমার দেহ, আমার রক্ত, অস্থি মজ্জা তছনছ করে খাবে। মানুষের ভাষা, মানুষের চোখের চাহনি, মানুষের টিটকারি এমনভাবে এই মেয়েটির জীবন বিপর্যস্ত করে ফেলেছে যে ফাঁসির রশির মধ্যে সে তার মুক্তি খুঁজে পেয়েছে। এবং সেই মৃত্যু যখন অনিবার্য হয়ে পড়েছে, জানাজানি হয়েছে, আমরা সবাই আহত হয়েছি। এখন দ্বিতীয় ঘটনায় আসুন। সাধারণত এরকম একটা মর্মান্তিক মৃত্যু হলে সবার মন নরম হয়। দেখা গেল যে এখানে যে সাদ্দাম যে জেলখানাতে আছে, কারারুদ্ধ আছে,
তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, সে কাজ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে কি হলো, জেলখানাতে বসে সেই কারারুদ্ধ সাদ্দাম যেন তার সন্তান এবং তার স্ত্রীর মুখ দেখতে পারে, এজন্য লাশবাহী গাড়ি সেই কারাগারে নেওয়া হয়েছে। বোঝার চেষ্টা করুন যে সাদ্দামের মনে তখন কি হয়েছে। সে কি মানুষ? ধরুন সে মানুষ না, ধরুন সে একটা পশু, একটা গরু, ধরুন সে একটা ছাগল, এমনকি ধরুন সে একটা হায়না। যদি একটা হায়না হয়, কিংবা ধরুন সে একটা আপনার অন্য ঘৃণিত প্রাণী, সজারু, আপনি মানুষ হিসেবে, আপনি যদি মানুষ হন, মানুষ হিসেবে কোন একটি গরু, কোন একটি ছাগল, কোন একটি সজারু, কোন একটি ভাল্লুক, যে প্রাণীকে আপনি খুব ঘৃণা করেন, এমনকি একটা শুয়োর, তার শিশু পুত্র এবং তার স্ত্রী, জীবন সঙ্গিনী, তাদেরকে আপনি মারলেন, মেরে সেই লাশ আবার তার সামনে আপনি নিয়ে গেলেন। বলেন তো আপনি কাজ পারবেন কিনা? এবং আপনি দৃশ্য যদি চিন্তা করেন যে একটা পশুর মনে কি ধরনের আবেগ এবং অনুভূতি তৈরি হবে। বহু আগে আমি হংকংয়ে ছিলাম, 91 বা 92 সালে। তখনও বাংলাদেশে আসলে এরকম যে টিভি চ্যানেলগুলো, যেগুলো যেমন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, অতটা জনপ্রিয় হয়নি। তো ওখানে রাতে আমি সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছিলাম। তো সেখানে সারাটা রাত আমি কেঁদেছি। এত কান্না আমার কখনো হয়নি। সে কান্না হলো একটি পুরুষ জলহস্তী তার জীবন সঙ্গিনীকে হারিয়ে ফেলে, হস্তিনীটি মারা যায়। তো এর ফলে সেই পুরুষ জলহস্তিটি যেভাবে কাঁদছিল, যেভাবে তাণ্ডব করছিল, যেভাবে উথাল পাথাল করছিল, ও দৃশ্য দেখার মতো নয়। সারা রাত আমি স্মরণ করেছি এবং এখনো সেই দৃশ্য মনে আসলে চোখ ছলছল করে ওঠে। একটা পশু তার পরিবারের সদস্যের জন্য, তার আপনজনের জন্য কি করে, সেই যে দৃশ্য, সেই দৃশ্যের সঙ্গে যদি আপনি সাদ্দামের দৃশ্য তুলনা করেন, আমাদের সমাজ আমরা কতটা পশুত্বের পর্যায়ে নামিয়ে এনেছি। আইন দ্বারা, নীতি দ্বারা, ভীতি দ্বারা, কথা দ্বারা, অমানবিকতা দ্বারা আমাদের এই রাষ্ট্রটিকে, দেশটিকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি? আমাজনের জঙ্গল, আফ্রিকার জঙ্গল, নাকি অন্য কোনো সাপদ জঙ্গল? এই বিবেচনা আপনাদের উপর দিলাম। থার্ড, এই আওয়ামী লীগে কত মানুষ, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, তো মিথ্যা কথা নয়। কত মন্ত্রী, কত এমপি, কত আমির, কত উমরা সারা দুনিয়াতে বেগম পাড়া গড়ে তুলেছে। তাদের নিউ ইয়র্কের মতো শহরে স্বর্ণকমল আছে, মানে ওই যে এরশাদ শিকদারের স্বর্ণকমল। তাদের চলাফেরা করার জন্য রোলস রয়েস আছে, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি। এবং সেই রোলস রয়েস কোম্পানির শুধু গাড়ি নয়, অনেকের ইয়ট পর্যন্ত আছে। এই আওয়ামী লীগের নেতাকর্মীদের। মন্ত্রী ছিল 1 বছর, 1 বছরের মধ্যে 10,000 কোটি টাকা চুরি করেছে, এরকম নজির আছে। ইংল্যান্ডে পালিয়ে আছে, আমেরিকাতে পালিয়ে আছে। পালানোর আগে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা সেখানে তাদের প্রাসাদ গড়ে তুলেছে। ওই বাগেরহাট, ওই এলাকাতে যাদের রাজত্ব ছিল, আওয়ামী লীগের কাদের রাজত্ব ছিল, খোঁজ নিয়ে দেখেন তারা এখন কোথায় আছে। আমেরিকার মতো জায়গাতে শেখ হেলাল আছে, তার ছেলে তন্ময় আছে। ওই একটা পরিবার থেকে 3 জন এমপি ছিল, 3 জন না 4 জন এমপি ছিল। গত 15টি বছর ধরে পুরো বাগেরহাট, খুলনা, পুরো এলাকার অঘোষিত মুঘল সম্রাট ছিল তারা। কোনো কিছুর অভাব তাদের নেই। সেখানে যদি এই মেয়েটি অন্য কোনো অভিযোগে আত্মহত্যা করত বা অন্য কোনো সমস্যার কারণে সে ভবলীলার সাঙ্গ করত, সেটা আলাদা ছিল। কিন্তু তার টাকা ছিল না, তার পেটে খাবার ছিল না, অভাব। সেই অভাবের কারণে সে গত 17টি মাস টিকতে পারেনি। আমাদের এই ফেসবুকে বলার চেষ্টা করেছে যে 17 বছর লুৎফুজ্জামান বাবর জেলখানাতে ছিল, কিন্তু তার স্ত্রীকে মরতে হয়নি।
এর কারণ হলো বাবরের টাকা ছিল। আওয়ামী লীগ জামানাতে বহু মানুষ, বিএনপির বহু মানুষ জেলখানাতে ছিল, কিন্তু যারা জেলখানাতে ছিল তাদের পরিবারের কাউকে না খেয়ে মরতে হয়নি। আপনি বলতে পারেন গুম করা হয়েছে, আপনি বলতে পারেন ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনি বলতে পারেন জেলে বছরের পর বছর ঢোকানো হয়েছে, 100, 150, 300, 400, 500 মামলা করা হয়েছে, ভালো কথা। যাদের মামলা করা হয়েছে তাদের অর্থনীতির টুটি চেপে ধরা হয়নি, তাদের ঘর থেকে চাল ডাল ছিনিয়ে নেওয়া হয়নি, তাদের গরু বাছুর ছাগল পুড়িয়ে দেওয়া হয়নি, তাদের গরু বাছুর বা গরু ছাগল ধরে নিয়ে জবাই করা হয়নি, তাদের ফ্রিজ থেকে মাংস নেওয়া হয়নি, তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়নি। অত্যাচার করা হয়েছে কিন্তু বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে। অধিকার ছিল, এ সমাজের ছিল, এ রাষ্ট্রের ছিল। কিন্তু একই এ অবস্থা কেন? এরকম কেন? এ কিসের আওয়াজ? এ কিসের যন্ত্রণা? এ কিসের বেদনা? এ কেমন কান্না প্রকৃতিতে, যার ফলে একটি শিশুকে মেরে তারপর জননীকে ঝুলে পড়তে হয়, পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। যে পৃথিবীর মায়া সাদ্দামের স্ত্রী ত্যাগ করেছে, সেই পৃথিবী যখন আপনাকে আকর্ষণ করে, সেই পৃথিবীতে যখন আপনি বেঁচে থাকার স্বপ্ন দেখেন, আপনার কি একবারও আজরাইলের কথা চিন্তা হয় না? আপনাকে যদি দেখতো ইতিহাসে সেই বিখ্যাত কথা, সেই বিখ্যাত কথা, কি বিচিত্র দেশ সেলুকাস, আলেকজান্ডারের কথা। আর এরকম ঘটনা যদি আলেকজান্ডার দেখতেন, সেলুকাসকে বলতেন, হ্যাঁ সেলুকাস, তুই মরে যা, তুই মরে যা। এবং এই ঘটনা ঘটবে পৃথিবীতে। কিভাবে ঘটবে? একটা সময় সমস্ত পৃথিবী কিয়ামতের আগে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের পরে সমস্ত জানকাবাজ হয়ে যাবে, বাকি থাকবে শুধু আল্লাহ এবং আজরাইল। যখন আল্লাহ হুকুম দেবেন, আজরাইল, সমস্ত মাখলুকাতের জান তুমি কবাজ করেছ, এবার তোমার নিজের জানটা দাও। এবং শেষ সময় আল্লাহ বলবে, তুই মরে যা, তুই মরে যা। তখন সে মরে যাবে। একই অবস্থা আমাদের জন্য। এই পৃথিবী তৈরি হয়ে যাচ্ছে, এই বাংলাদেশ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী, আপনি খেয়াল করেছেন যে নির্বাচন কিন্তু যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে। একদল যদি কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছে, আরেক দল সেই প্রতিশ্রুতি যে যথাযথ নয় সেটা বলছে, আবার পাল্টা তাদের উপর ব্লেম দিচ্ছে। এই যে ব্লেম গেম শুরু হয়েছে, এটা একদিক দিয়ে শুনতে ভালোই লাগে। আমি নিজে তো খুব একটা আনহ্যাপি না এই কারণে এই বলা বলির মাধ্যমে হয়তো পরস্পরকে উন্মোচিত করছে, এটা আমরা দেখে খুব মজাই পাচ্ছি। কিন্তু আমার কথা হলো কি, যে আমরা তো একটা নতুন রাষ্ট্রের দিকে যেতে চাচ্ছি, আমরা তো একটা নতুন শাসনের দিকে যেতে চাচ্ছি। আমরা যা চাই আগামী সরকারের কাছ থেকে, অথবা এই সরকারের সর্বশেষ যে কাজ নির্বাচন, সেই নির্বাচন থেকে সেটা পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা প্রবাহ কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন? আপনি দেখেন যে নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে এবং আসবে, আর উত্তেজনা ততই বাড়বে, এবং একজনের সাথে কথা কাটাকাটি, এক দলের সাথে আরেক দলের অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলি নির্বাচনের একটা অনুষঙ্গ। এগুলিকে আমি মনে করি কি যে এটা ইটস নট এ ব্যাড সাইন, ইটস এ হেলথি ইস্যু, হেলথি বিষয়, যে একদল বলছে এই কথা, আরেক দল সেটাকে নাকচ করে দিচ্ছে। এতে আপনার বিষয়টা আরো বেশি জনগণের কাছে ফুটে উঠতেছে। যেটা ভয়ঙ্কর হতে পারে যদি এরা অ্যাকচুয়ালি মারামারিতে জড়িয়ে যেত কিংবা যেতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক নির্বাচনের জন্য। তবে আরেকটা কথা আপনি বলছেন যে এরা নানাবিধ দিচ্ছে, নানাবিধ প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। আসলে এই প্রতিশ্রুতিগুলির কোনো ভ্যালু আমি একজন সচেতন নাগরিক হিসেবে দেখি না, কারণ এরা এইসব কথা রাখে না। আপনি দেখবেন যে
গত নির্বাচনগুলিতে ধরেন আওয়ামী লীগ 2008 সনে আপনার বিশাল একটা গান বাইর করলো, বিরাট গান, সেখানে বললো যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে এবং 10 টাকা চাল খাওয়ানো হবে। তারা 50-60 টাকায় চাল খাওয়াইছে, ঘরে ঘরে চাকরি দিছে, চাকরি বিক্রি করছে। এরা চাকরি বিক্রি করছে, কোনো একটা চাকরি আর কেউ পায় নাই। চাকরি সকল মালিক হয়ে গেছিল এই আওয়ামী লীগের বড় বড় নেতারা, তাদের কাছ থেকে চাকরি কিনতে হইতো। সুতরাং এবং আমরা কি করছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু তারা তো কোনো কানে নেয়নি। এখন যেমন তারা ভিজিটি কার্ড দিছিল, দুস্থ ভাতাদের কার্ড দিছিল, কারণ কিছু উপকার হয়েছে, আমি বলবো না উপকার হয় নাই, কিন্তু কাদের দিছিল? যারা আপনার তাদের ভোটার, যারা তাদের তল্পি বাহক, তাদেরকে দিচ্ছিল। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা এক একটা কার্ডের জন্য 3000, 2500, 2000 করে টাকা নিছে, এটাও তো আমরা জানি। এখন আবার একটা কার্ডের আসছে, কার্ড দেখাচ্ছে এক একজনকে, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? আপনার কৃষি কার্ড, এটার মানে কি? আমাকে জিনিসপত্রকে ফ্রি দেওয়া হবে? আমাকে কি জিনিসপত্র ফ্রি দেওয়া হবে? এই ভর্তুকি কে দিবে? এই ভর্তুকি কোথা থেকে আসবে? আরেকটা বিষয়, এই যে যে দুস্থ কার্ড ঠার্ডগুলি দেওয়া হয়েছে, সেগুলির কি হবে? দুস্থ ভাতাদের কার্ড, তারপরে আপনার কাজের কাবিখা, এই যে এইসব অনেক রকমের প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামগুলি যদি অনেকগুলি ছিল ফল্টি, সেগুলিকে আপনার কারেক্ট করা দরকার। আমি বলবো না যে বাতিল করা দরকার, সেগুলিকে আরো বেশি স্বচ্ছ করা দরকার। যারা বৃদ্ধ, প্রকৃতপক্ষে বৃদ্ধ, তাদেরকে দেওয়া দরকার এইসব সাহায্য। সোশ্যাল সেফটি নেট থাকা উচিত, সেই সোশ্যাল সেফটি নেটটা আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি। এগুলি আপনাদের আমাদের বিবেচনায় নিতে হবে। মোদ্দা কথা হলো যে রাজনৈতিক দলগুলি আপনার ইস্তেহার দিবে, অনেক কিছু বলবে, কিন্তু সেইখানে একটা পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে কি, যেমন বিএনপির 31 দফা তারা কায়েম করবে, তারা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইয়োর সংস্কার? জুলাই সনদ, জুলাই সনদের সাথে অনেক জায়গায় সাংগঠনিক আছে, এবং জুলাই সনদ আপনি কায়েম করবেন না 31 দফা কায়েম করবেন, নাকি দি প্ল্যান কায়েম করবেন? আমরা তো বলতে হবে। আমরা আম জনতা আসলেই আমরা বোকা কিনা জানি না, নাকি নির্বোধ হয়ে গেলাম আমরা সবাই, যে এইসব কথা, এই 31 দফা যদি কায়েম করে, তাহলে কি আপনার ওই এই যে ইসের কি বলে ওই সংস্কার কি হবে? সেখানে তো সাইন করে বসে আছে সবাই, সেখানে সাইন করে বসে আছে। এখন সংস্কার যদি করতে যায়, তাহলে 31 দফা কি আপনি যে সংস্কারের সাইন করাটাকে তো সিরিয়াসলি নিচ্ছেন, আমার তো মনে হয় তারা এই সিগনেচারটা করেছে কেবলমাত্র করার জন্য করেছে। আপনি কি এটা টের পাচ্ছেন না? এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের অনেক মানে আপনার অযোগ্যতা, অকর্মণ্যতা অথবা অপকর্ম, এগুলো নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল দেশে কখনো একটা শব্দ উচ্চারণ করছে না। কেন করছে না? কারণ তাদের মাথায় একটাই চিন্তা, যে কোনোভাবে খেলে নির্বাচনটা হয়ে যায়। আমার মনে হয় সেই কারণে তারা বলছে যে সাইন করে আসছে। কিন্তু তারা যদি সেই সিগনেচারটা মিনি করতো, ওখানে তো লেখা আছে ভাই যে 5% আসনে নারীদেরকে মনোনয়ন দিবে, এবং এটা ওখানে স্পষ্ট হবে, এটাও লেখা আছে এই নির্বাচন থেকেই দিবে। জামাত তো দিচ্ছে 0%। আপনি বিএনপির কথা বাদ দেন, বিএনপি একটি দফা নিয়ে আসছে, জামাত কেন 0% করলো? এটা বোঝান আপনি আমার, এটা নিয়ে তার কোনো লজ্জা আছে? জামাত তো নীতিগত ভাবে মহিলাদেরকে ওই পরিসরে নিতে চায় না। তারা বলছে যে আমাদের এখানে মজলিসে শূরায় 100 মতো আছে, কিন্তু সংসদে তারা দে আর নট রেডি টু টেক দেম টু দি পার্লামেন্ট। এই কথা কিন্তু বলছে, যখন সময় হবে তখন তারা নিবে। অর্থাৎ এইখানে পুরুষদের কথাটাই সময় হয়েছে কিংবা হবে না আমরা কি বুঝবো? জামাতের পুরুষ সদস্যরা যখন ডিসিশন নিবে, তখন মহিলা সদস্যরা যাইতে পারবে। এখানে এটাই হচ্ছে তাদের তাদের এই আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এই বিষয়গুলি করলাম না। আপনি দেখেন বিএনপি এখন বলতেছে যে আমাদের এখানে সাইন করতে হয়েছে, নাহলে তার নির্বাচন দেয় না। আবার সেই ইঙ্গিতে কেউ প্রকাশ্যে বলতেছে আমরা একটু সাইন করছি নির্বাচন পাওয়ার জন্য, আবার সাইন করে তারা বলতেছে আমরা এটাকে না ভোট পাবলিকে দিলে দিবে, আমরা জানি না কিছু। এট দ্য সেম টাইম এই এনসিপি সাইন করে নাই। এনসিপি কিন্তু
এই এই জুলাই সনদের সিগনেচারি না। এখন তারা আবার এটা নিয়ে ঝাঁপাই পড়ছে যে না, এখানে করতে হবে, এই জুলাই সনদ কার্যকরী করতে হবে। জুলাই সনদ কার্যকরী কিভাবে করবে? এটা একটা আপনার সোনার পাথর বাটি। সেখানে 84টা দফা আছে জুলাই সনদে। 84টা দফার মধ্যে অনেকগুলি দফা আছে যুবক উপযোগী এবং ভালো, যেটা আমরা অনেকেই চাই। যেমন আপনি ধরুন এই যে এই টার্ম লিমিট করা, তারপর দলীয় প্রধান থাকতে পারবে না প্রধানমন্ত্রী, তারপরে ক্ষমতার ভারসাম্য আনা, এইসব জিনিস, যেমন নারীদের ধীরে ধীরে ইনক্রিজ করা রিপ্রেজেন্টেশন সংসদে, এসব জিনিসগুলি ভালো। এট দ্য সেম টাইম সেইখানে কিন্তু একটা কিন্তু জটিলতা আছে। জটিলতা কি? জুলাই এই যে গণভোটটা কিন্তু জুলাই সনদের উপরে একমাত্র না। সেখানে আপনি যে ব্যালট পেপারটা দেখেন, যেটা আলটিমেট ডকুমেন্ট, ব্যালটে আপনি যখন হাত দিবেন তখন ওই ব্যালটে যা আছে ওইটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত করতে হবে। সেখানে আছে যে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ আদেশ 2025 এবং জুলাই সনদের উপরে জুলাই সনদ কি আপনি সমর্থন করেন কিনা, হা কিংবা না, হা কিংবা না। এখন আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশ 3 নভেম্বর গত বছরের এটা করছে, ওটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলি কিন্তু আপনার বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। যেমন বলা হয়েছে যে আর্টিকেল, কয়েকটা আর্টিকেল, মঞ্জুর ভাই, এই ডিটেল গুলো যদি থাকে, এই ডিটেল গুলি সহ কিন্তু তারা কিন্তু এগুলি ক্লিয়ার করছে না। ক্লিয়ার না করার কারণে তারপরে পাবলিককে তারা প্ররোচিত করছে আমরা হা দাও। তো এখন এই প্ররোচনাটা কতটুকু নৈতিকভাবে ঠিক বেঠিক এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনিও করেছেন। কাজে সে আলোচনা করে আর লাভ নাই, কারণ তারা তো নির্লজ্জের মতো বলেই যাচ্ছে। কালকে দেখলাম যে একটা টিভিতে আলী রিয়াজ বলতেছে যে যারা জুলাই সনদে না দিবে আপনারা কি তাদের প্রতিনিধি না? নাকি না আমরা তাদের প্রতিনিধি না, এটা আলী রিয়াজ বলতেছে। আলী রিয়াজ যদি তাদের প্রতিনিধি না হয় তাহলে তাদের ট্যাক্সের টাকা কি তার বেতন হচ্ছে না? তো হচ্ছে না। এই লোকগুলি তো নির্লজ্জ, আপনি কি বলবেন? যাই হোক, আমি একটু অন্য প্রশ্ন। এই লোকগুলি শুধু নির্লজ্জ নয়, এগুলি আপনার এদের ব্রেনে গার্বেজ বোঝায়। কতগুলি বিদেশি শকুন, আমি এদেরকে বিদেশি শকুন বলি, শকুন যখন ডেড বডি থাকে সেখানে তারা আইসা উড়ে উড়ে আসে। এই বিদেশি শকুনগুলি আইসা আপনার বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। আলী রিয়াজ একটা ইন্টারভিউ আমি দেখছি, সেখানে সে বলছে যে আমি হা ভোটের পক্ষে। সেইখানে আপনার নৈতিকভাবে সরকার কোনো দিতে পারে না। সরকার এখানে নিরপেক্ষ ভূমিকায়, সরকার তো জনমত যাচাই করতে চাচ্ছে। সে তো জনমত যাচাই করার জন্য ইলেকশন কমিশনকে বলছে যে এই প্রশ্নগুলি আমি দিলাম, এই প্রশ্নগুলির পক্ষে কতজন আছে আর বিপক্ষে কতজন আছে আমি জানতে চাই, তারপরে আমি ডিসিশন নিব। ভালো কথা, তুমি এক পক্ষের এসে দাঁড়াইছো কেন? তুমি যখন বলো যে না ভোট যারা দিবে তারা। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো গিয়া আমরা এতকাল দেখেছি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক জাতীয় পার্টি তারা তৃতীয় এবং চতুর্থ দল হিসাবে পুরোনো বড় দলের সঙ্গে মিলে হয় তা শেয়ারতে চায় অথবা বিরোধী দলের সঙ্গে একটু শক্ত অবস্থানে থাকতে চায়। এই আমরা দেখেছি আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামায়াত হয়ে গিয়েছে প্রধান দুই দলের এক। এবং দিন যত যাচ্ছে তারা এমন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এমন একটা হাইপ তুলেছে যে মনে হচ্ছে যে জামাত বুঝি ক্ষমতায় চলে আসবে। এই ক্ষেত্রে আবার দেখলাম আমি যে আমাদের একজন সাবেক, বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক, মানে ভারতীয় কূটনীতিক আর কি, কারণ ভারতের কূটনীতিকরা এখন কি বলেন না বলেন সেটা তো আমরা একটু আমাদের জন্য ম্যাটার করে। হর্ষবর্ধন শ্রীংলা দূতাবাসের রাষ্ট্রদূত হাই কমিশনার ছিলেন, তিনি বলতেছেন যে নির্বাচনে অনিয়ম হলেই জামাত কেবল ক্ষমতায় আসতে পারবে। তো আমার কথা হলো, প্রশ্নটা আপনার কাছে যেটা, যে আসলে জামাতের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? কথাটা হলো যে নির্বাচনে অনিয়ম ছাড়া জামাত ক্ষমতা আসতে পারবে না, এটা হর্ষবর্ধন শ্রীংলাই বা কিভাবে বলেন? শুনেন, হর্ষবর্ধন শ্রীংলা তো ডিপ্লোম্যাট, উনি ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে যে অনিয়ম হলে, অর্থাৎ জামাতের পক্ষে চুরি না করে এইখানে ভালো একটা কিছু রেজাল্ট করা সম্ভব না, এই কথাটাই উনি একটু আড়ালে আপনারে বললেন। আমি আপনার দেখেন জামাতকে, আমার কাছে মনে হচ্ছে জামাত সোশ্যাল মিডিয়াকে খুব ক্লেভারলি ইউজ করে
তারা একটা হাইপ তৈরি করছে। জামাত এখন আসলে একটা পেপার টাইগার, কাগজে বাঘ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আপনি দেখবেন যে গত 35 বছরে 8টা নির্বাচন হয়েছে, 4টে নির্বাচন হয়েছে কেয়ারটেকারের আন্ডারে, যে নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলে ব্যাপক সংখ্যক লোক মনে করে, বাকিগুলিকে নির্বাচন হিসেবেই ধরে না। যেমন আপনার 14 সনের, 2014 সনের, 18 সনের, 24 সনের, 96 ফেব্রুয়ারি, এগুলি ধরে না, এগুলি কোনো ডাটার কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু 91 ইলেকশন, 96 জুনের ইলেকশন, 2001 ইলেকশন, 2008 ইলেকশনের যে রেজাল্ট মোটামুটি কেন অত্যন্ত গ্রহণযোগ্য হিসাবে গণ্য হয়। এখানে দেখেন জামাত এই 4টা ইলেকশনে টোটাল সিট পাইছে 40টা, এই 4টি ইলেকশনে, 91, 96 জুন, 2001, 2008। সেই ক্ষেত্রে এই 4টি ইলেকশনে জাতীয় পার্টি পাইছে 108টা সিট, মানে 2.5 গুণেরও বেশি। আর বিএনপি পাইছে 479টা সিট, আর আওয়ামী লীগ পাইছে 526টা। এখন আপনার পপুলার ইতে দেখেন, জামাতের এই 4টি ইলেকশনের অ্যাভারেজ ছিল 7.43, মানে পপুলার ভোট, আর জাতীয় পার্টির ছিল 10.43। এখন আপনি চিন্তা করেন যে বিরাট একটা পার্থক্য, কিন্তু 3% মতো পার্থক্য। কিন্তু তার থেকে বড় একটা কথা আছে, জামাত এই 40টা সিট পাইছে কোন ইয়ারে? জামাত 91-এ বিএনপির সাথে যখন একটা অলিখিত সমন্বয় ছিল তার, সেই সময় সিট পাইছিল 18টা। আবার 2001-এ যখন আবারও বিএনপির সাথে তারা জোট করে ইলেকশন করছে, তখনও পাইছে 17টা। যখন সে একা ইলেকশন করছে, 96 জুনে সে একা ইলেকশন করছে, সিট পাইছে 3টা। 2008-এ সে একা ইলেকশন করছে, সিট পাইছে 2টা। এখন এই 2টা ইলেকশনের আপনি চিন্তা করে দেখেন, অ্যাভারেজই হচ্ছে 2.5টা। মঞ্জুর ভাই,